ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়। দেখো, আমরা যারা গণিতকে ভালোভাবে বুঝতে চাই তাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো অধ্যায়ের বেসিক আমাদের ক্লিয়ার করতে হবে। আমরা যদি বেসিক ভালোভাবে বুঝি তাহলে বাকি অংশগুলো আমাদের কি হবে, অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু আমরা যারা বেসিক না বুঝে শুধুমাত্র ডিরেক্টলি অঙ্ক করা শুরু করে দেই, তারা কিন্তু আলটিমেটলি কোনো সৃজনশীলই ভালোভাবে অ্যান্সার করতে পারি না, কারণ আমরা তো আসলে বেসিক জানি না। এই জন্য আমি তোমাদের সাথে প্রথমে আজকে বেসিক নিয়ে আলোচনা করব, তারপর এই অধ্যায়ের যত সূত্র আছে সেইগুলো সমাধান করব ইনশাল্লাহ, এবং তোমাদের ত্রিকোণমিতি অধ্যায়ের যত উদাহরণ দেওয়া আছে, কাজ দেওয়া আছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই ভিডিওতে শেষ করার জন্য। দেখা যাক, তোমরা সাথে থাকো, ইনশাল্লাহ আমরা চেষ্টা করি। দেখো, প্রথমে আমাদের এই শব্দটা বুঝতে হবে, ত্রিকোণমিতি। দেখো, ত্রি শব্দের অর্থ কি? ত্রি শব্দের অর্থ কিন্তু তিন, তাই না? ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন। আর কোণ তো আমরা জানি, কোণ তো আমরা সবাই চিনি যে দুইটি রেখাংশ একত্র হলে কি তৈরি হয়, একটা কোণ তৈরি হয়। দুইটি রেখা একত্রে মিলিত হয়ে যে আকৃতি তৈরি করে সেটা কোণ। আর মিতি অর্থ কি? পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে? যে তিন কোণের পরিমাপ। তাহলে আমরা আজকের এই অধ্যায়ে তিন কোণের পরিমাপ সম্পর্কে আলোচনা করব, যার ইংরেজি হচ্ছে ট্রাইগোনোমেট্রি। এটা একটু জেনে রাখা দরকার, কারণ আমাদের এমসিকিউ কিন্তু এটা থাকে। ট্রাই অর্থ কি? তিন। তারপরে গণ শব্দের অর্থ হচ্ছে বাহু বা ধার। আর METRY মেট্রি অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে ইংরেজিতেও আমাদের সেই কথাটা আসতেছে, ট্রাইগোনোমেট্রি অর্থাৎ তিন বাহুর পরিমাপ বা তিন কোণের পরিমাপ। তাহলে আমরা এখন কি করব, এই অধ্যায়ের ভেতরে চলে যাব ইনশাল্লাহ, যে এই অধ্যায়ের কিছু বেসিক আমাদের জানতে হবে। দেখো, প্রথমে আমরা তিন কোণের একটা ত্রিভুজ আঁকাচ্ছি। ত্রিভুজের কয়টা বাহু থাকে? তিনটা। কোণ কয়টা থাকে? তিনটা। বাট দেখো, এটাও একটা ত্রিভুজ, কিন্তু এটা কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ। হ্যাঁ, এখানে প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ। আর এটাতে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এটার একটা কোণ সমকোণ, এটার এই কোণটা হচ্ছে কি সমকোণ। এই জন্য এই ত্রিভুজের একটা বিশেষ নাম হচ্ছে, এটি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। আজকের এই অধ্যায় কিন্তু আমাদের টোটালি এই সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করেই আলোচনা, ঠিক আছে? কারণ তোমাদের এই অধ্যায়ে কিন্তু সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করছে। দেখো, সমকোণী ত্রিভুজের তিনটা বাহুকে আমরা, দেখো, ABC অর্থাৎ AB একটা বাহু, BC একটা বাহু এবং AC একটা বাহু। তাহলে এখানে ত্রিভুজের তিনটা বাহু রয়েছে এবং একটি কোণ হচ্ছে সমকোণ। তাহলে এই ত্রিভুজকে আমরা কি বলবো? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর প্রত্যেকটির আলাদা নাম রয়েছে। এখন আমরা নামকরণটা শিখবো। দেখো, আমরা যদি সি কে কোণ ধরি, এই সিটা হচ্ছে একটা কোণ, যাকে আমরা থিটা ধরলাম। তাহলে এই কোণের, এই থিটা কোণ এর সাথে দেখো একটা বাহু রয়েছে, এই বাহুটাকে আমরা বলবো ভূমি অথবা সন্নিহিত বাহু। তাহলে সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্মকোণ থাকে, এই সূক্ষ্মকোণের সাথে একটা বাহু থাকে, সেই বাহুকে বলবো আমরা ভূমি। কিন্তু মজার বিষয় হচ্ছে, এখানে তো উপরেও একটা বাহু রয়েছে, তাই না? কিন্তু উপরের বাহুটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, এবং এটার নাম হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুর নাম হচ্ছে কি? অতিভুজ, যা এই সমকোণের বিপরীতে অবস্থান করে। তাহলে অতিভুজ চিনার দুইটা উপায়, একটা হচ্ছে কি, যে এটি ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহু, আর একটা হচ্ছে এটি সমকোণের বিপরীতে অবস্থান করে। আর কোণের সাথে আর যেটা থাকলো সেটা হচ্ছে ভূমি, আর এর বিপরীতে যে বাহুটা থাকলো
অর্থাৎ অতিভুজ এবং ভূমির বিপরীতে যে বাহুটা থাকলো সেটার নাম আমরা বলতেছি লম্ব অথবা বিপরীত বাহু। দেখো বিপরীতে রয়েছে, এর নাম হচ্ছে বিপরীত বাহু। আর ভূমির আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে আশা করি আমরা একটি সমকোণী ত্রিভুজের কোনটি ভূমি, কোনটি লম্ব এবং কোনটি অতিভুজ এগুলো সহজে চিহ্নিত করতে পারবো। তোমাদের বইয়ের দেখো 175 পৃষ্ঠায় হ্যাঁ কয়েকটি কোণের তোমার করতে বলছে আর কি, কোনটি অতিভুজ, কোনটি সন্নিহিত বাহু এবং কোনটি বিপরীত বাহু চিহ্নিত করতে বলছে। দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সমকোণ কোণটা এইটা, তাহলে সমকোণে আর এটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। তাহলে থিটা কোণের সাপেক্ষে 15টা কি বলতো ভূমি অথবা সন্নিহিত বাহু, আর অতিভুজ তো ফিক্সড 17, আর 8 হচ্ছে কি বলো লম্ব, 8 হচ্ছে লম্ব। আচ্ছা এখন আমি যদি কোণকে এটা না ধরি, খেয়াল করো, আমি যদি থিটাকে কোণ হিসেবে বিবেচনা না করে, হ্যাঁ এটাকে কোণ না ধরে আমি যদি এ কে কোণ ধরতাম তখন কি হইতো বলতো, তখন অতিভুজ ফিক্সড, অতিভুজ চেঞ্জ হয় না, বাট এখানে ভূমি কোণটা হইতো তখন বলতো এই যে এ বি, তাহলে এ বিটাকে আমরা তখন কি বলবো ভূমি অথবা সন্নিহিত বাহু, আর এই বিসিকে তখন কি বলবো লম্ব বা বিপরীত বাহু। দেখো এইভাবেই আমাদের কোণ যেখানে থাকবে সেখানে হবে ভূমি এবং অতিভুজ, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু। তাহলে আশা করি তোমরা অতিভুজ, সন্নিহিত বাহু, বিপরীত বাহু চিহ্নিত করতে পারবে। তোমরা যদি পারো তাহলে আমাকে 117 পৃষ্ঠায় হ্যাঁ এই যে এ বি সি ডি এইগুলো কোনটিতে অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা আমাকে এইভাবে এ বি সি ডি এইভাবে একটু কমেন্টে জানাও। তারপর আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। এই সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা এখন নির্ণয় করব। আমরা এটাকে থিটা রেখে হিসাবগুলো করি, তাহলে অনুপাত, তাই না, অনুপাতগুলো আমরা কিভাবে করব দেখো। দেখতে গেলে খেয়াল করো আমাদের এখানে অতিভুজ, এখানে লম্ব, এখানে ভূমি, এগুলো একটু ভালোভাবে বুঝতে হবে। এখানে খেয়াল করো লম্ব এবং অতিভুজের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, লম্ব এখানে কি বলো এবি বাই অতিভুজ হচ্ছে এসি, তাহলে আমরা কি লিখতে পারি লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। হ্যাঁ এই দুইটার বাহুর অনুপাতকে কিন্তু বলা হয় সাইন থিটা, এখানে থিটা হচ্ছে কোণ, অথবা যদি সাইন থিটা এখানে কোণ না থাকতো তাহলে লিখতাম সাইন সি। তাহলে খুব সহজেই খেয়াল করো সাইন থিটা অথবা সাইন সি এর হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর এই সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। তাহলে এবার তোমরা ইজিলি আমাকে বলো তো কোসেক থিটা সমান কি হবে, এটা কিন্তু উল্টে যাবে, অর্থাৎ উপরে হবে অতিভুজ, আমি অতিভুজকে সংক্ষেপে অতি লিখতেছি, আর নিচে হবে কি লম্ব, নিচে হবে লম্ব। তাহলে কোসেক থিটা আমরা পেয়ে গেলাম, সাইন থিটার সাথে সম্পর্ক কি কোসেক থিটা। এখন সেম ভাবে আমি সংক্ষিপ্ত আকারে লিখতেছি, মনে করো হচ্ছে কস থিটা, কস থিটা সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে হবে ভূমি ভাগ অতিভুজ, অতিভুজকে সংক্ষিপ্তে অতি লিখতেছি। তাহলে কস থিটার সাথে সম্পর্ক হচ্ছে সেক থিটা, তাহলে তোমরা বলো তো সেক থিটা কি হবে, এটাকে উল্টে দিতে হবে, অর্থাৎ অতিভুজ ভাগ ভূমি। একইভাবে আমরা টেন থিটা লিখতে পারি, টেন থিটা সম্পর্ক হচ্ছে এই লম্ব এবং ভূমির সম্পর্ক, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে বলো তো কট থিটা কি হবে, কট থিটা এর সূত্র হবে জাস্ট এটাকে উল্টায় দেব, তাই হবে ভূমি বাই অতিভুজ, সরি ভূমি বাই লম্ব। দেখো আমরা এই 6টি ত্রিকোণমিতিক অনুপাত পেলাম। আবারও বলতেছি অনুপাতগুলো হচ্ছে আমরা যদি লম্ব এবং অতিভুজের অনুপাত করি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, তখন হবে সাইন থিটা, আর এই সাইন থিটাকে যদি আমরা উল্টা করে দিই অর্থাৎ অতিভুজ ভাগ লম্ব করি তখন হবে কোসেক থিটা। আবার এই ভূমি বাই অতিভুজ যদি করি সেটা হবে কস থিটা, আর অতিভুজ বাই ভূমি করি সেটা হবে সেক থিটা।
আর লম্ব এবং ভূমির অনুপাত হচ্ছে টেন থিটা, আর ভূমি এবং লম্ব এর অনুপাত হচ্ছে কট থিটা। এই 6টি অনুপাত আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, তাহলেই আমরা এরপরে আরও কিছু সূত্র আছে এই অধ্যায়ের, এইগুলোই বেসিক, এইগুলো ভালোভাবে জানলে এই অধ্যায়টা তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। তোমরা ইনশাল্লাহ দেখো, শুধু দেখো। এরপর আমি এই অনুপাতগুলোর সম্পর্ক লিখতেছি। দেখো আমাদের অভেদ, অর্থাৎ ত্রিকোণমিতিক যে অভেদগুলো আছে এই অভেদ নিয়ে আমরা আলোচনা করব। দেখো সাইন থিটা এটার সাথে সম্পর্ক হচ্ছে 1/কোসেক থিটা। তাহলে এইবার আমাকে তোমরা বলো কোসেক থিটা সমান কি হবে? হ্যাঁ, মনে রাখবে কোসেক এবং সাইন পরস্পর কি বিপরীত আকারে থাকে, অনুপাত আকারে থাকে। তাহলে 1/সাইন থিটা। ঠিক আছে, তাহলে 2 নম্বর সূত্র যদি আমি লিখি যে কস থিটা, কস থিটার সূত্র কি হয়ে যাবে? 1/সেক থিটা। অতএব সেক থিটা হয়ে যাবে 1/কস থিটা। তারপর আসো 3 নাম্বার হচ্ছে টেন থিটা। টেন থিটার সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এই দুইটার অনুপাত, সাইন থিটা বাই কস থিটা। এটার আরেকটাই আছে, সেটা হচ্ছে 1/কট থিটা। তাহলে এটা একসাথে আমরা দুইটাই পেয়ে গেলাম। অতএব কট থিটারটা তোমরা একটু বুঝে শুনে বলো তো কি হবে। আমরা লিখছিলাম সাইন বাই কস হচ্ছে টেন থিটা, তাহলে কস থিটা বাই সাইন থিটা হবে কি বলো তো? কট থিটা। কস থিটা বাই সাইন থিটা সমান হচ্ছে কট থিটার বিপরীত 1/টেন থিটা। হ্যাঁ, দেখো এখানে 3টা সূত্র শিখে কিন্তু আমরা 6টা সূত্রের মান পেয়ে গেলাম। ঠিক আছে, 3টা শিখলাম, বাকি 3টা এর বিপরীত করে দিব, তাই হয়ে যাবে। তবে এই অধ্যায়ের আরও কিছু সূত্র আছে যেগুলো জানলে এই অধ্যায়ের সকল সূত্র তোমার কমপ্লিট হয়ে যাবে। দেখো আমি লিখতেছি, তোমরা পরবর্তীতে এটা সাজায় লিখবে, 1 থেকে একদম 7 পর্যন্ত সূত্র যেভাবে আমি লিখতেছি সেইভাবে লিখে মুখস্থ করবে। এরপরে দেখো আমরা সূত্র লিখব সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। দেখো এই একটা সূত্র থেকে আরও 2টা সূত্র বানানো যায়। অতএব তোমরা বলো তো এই সাইন স্কোয়ার থিটা সমান কত হবে? এই কস স্কোয়ার থিটা ওই পাশে গেলে কি মাইনাস হবে না? তাহলে 1, হ্যাঁ এই পাশে ছিল প্লাস কোস স্কোয়ার থিটা, ওই পাশে গেলে মাইনাস 1 মাইনাস কোস স্কোয়ার থিটা। অতএব এখান থেকে কোস স্কোয়ার থিটা সমান কি হবে? এটা এই পাশে রাখলাম, তাহলে সাইন স্কোয়ার থিটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই একটা থেকে আমরা 2টা সূত্র পেয়ে গেলাম। তারপর দেখো 5 নাম্বার যে সূত্রটা লিখবো সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, এর মান হচ্ছে 1। অর্থাৎ এখানে সেক স্কোয়ার থেকে টেন স্কোয়ার মাইনাস করলে মান হয় 1। তাহলে এখান থেকে তোমরা বলো তো সেক স্কোয়ার থিটা সমান কত হবে? হ্যাঁ, এই টেন স্কোয়ার থিটা ওই পাশে গেলে কি হবে? প্লাস, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। অতএব এখান থেকে খেয়াল করো, এখান থেকে যদি আমি টেন স্কোয়ার থিটাটা লিখি, মনে করো এই টেন স্কোয়ার থিটা এখানে থাকলো প্লাস, এই 1টা এই পাশে লিখি মাইনাস হবে না? সেক স্কোয়ার থেকে 1 মাইনাস হবে না? খেয়াল করো তো, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, তাহলে টেন স্কোয়ার থিটা সমান কত? সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই দুটো মনে রাখার একটা উপায় আছে, সেটা কি দেখো, সেক স্কোয়ার থিটা হচ্ছে টেন স্কোয়ারের থেকে 1 পরিমাণ বড়। ঠিক আছে, সেক স্কোয়ার থিটার মান কত হবে? টেন স্কোয়ারের থেকে 1 বড়, তার মানে কি 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে টেন স্কোয়ার থিটা কি সেক স্কোয়ার থিটা থেকে 1 কম, এই জন্য কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। দেখো তোমরা এই সূত্রগুলো একটু লিখে নেও। ঠিক আছে, যেভাবে আছে এইভাবে লিখে ইনশাল্লাহ মুখস্থ করবে, তাহলে মনে থাকবে বেশি। তারপরে দেখো আরেকটা সূত্র আমরা করব, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এটাও কিন্তু এটার সাথে মিল আছে, তাই না? তাহলে বলো তো কোসেক স্কোয়ার থিটা সমান কি হবে? 1 প্লাস কট স্কোয়ার থিটা। এটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটার মান হচ্ছে কোট স্কোয়ার থেকে 1 পরিমাণ বড়। তাহলে কোট স্কোয়ার থিটার মান কত? অবশ্যই কোসেক থেকে 1 কম, কোসেক স্কোয়ার থেকে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। হ্যাঁ, এই সূত্রগুলো যদি তোমরা একবার মুখস্থ করতে পারো ইনশাআল্লাহ, তাহলে দেখবে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের কাছে কতটা ইজি মনে হয়। তোমাদের আবারও বলতেছি, এই সূত্রগুলো তোমরা এখনই নোট করে নাও এবং পরবর্তী অঙ্কগুলো দেখো যে কত সহজ হয় তোমাদের কাছে। ঠিক আছে, এরপরে আমরা অঙ্কে চলে যাব। উদাহরণ দেওয়া আছে, দেখো এখানে
যে উদাহরণগুলো দেওয়া আছে সবগুলো ইনশাআল্লাহ করার চেষ্টা করব। দেখো উদাহরণ 3, উদাহরণ 3-এ একটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটা আমরা সমাধান করব। উদাহরণ 3-এ লেখা আছে যে 10a সমান হচ্ছে 4/3। তোমরা সবাই জানো যে আচ্ছা এ যেহেতু কোণ তাহলে এটা এখানে রাখলাম, হ্যাঁ, বি সি। টেন থিটার সময় আমরা কি পড়ছিলাম বলো তো? টেন থিটার সময় লম্ব বাই ভূমি পড়ছিলাম। তাহলে লম্বের মান হচ্ছে কত? 4 আর ভূমির মান হচ্ছে 3। তাহলে বলো তো অতএব অতিভুজ, হ্যাঁ, অতিভুজ AC স্কোয়ার সমান কি বলো তো? অতিভুজ স্কোয়ারের একটা সূত্র ছিল। আচ্ছা ওই সূত্রটা আমি তোমাদের একটু লিখে দিই যাতে একবার ভালো করে বুঝে নাও। এই সূত্রটা অনেক কাজে লাগে, যেটা পিথাগোরাসের সূত্র। অতিভুজ স্কোয়ার সমান ছিল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাইছি, সুতরাং এটা খুবই মনে রাখতে হবে বেশি করে। তাহলে বলো এবার মান বসায় দাও। লম্বের মান কত? লম্ব হচ্ছে 4 স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে 3 স্কোয়ার। তাহলে 4 4 16, 3 3 9। অতএব অতিভুজ, অতিভুজ সমান কত? আচ্ছা এটা 25 লিখি যোগ করে। অতিভুজ হচ্ছে √25। দেখো এখানে স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা ওই পাশে গিয়ে কি হয়? √, হয়। তাহলে √25 মানে কি? তোমরা ক্যালকুলেটরে চাপ দিও, 5 বের হবে। অতএব তাহলে আমরা কি এসির মান পেয়ে গেলাম 5, তাহলে এটার মান পেয়ে গেলাম 5। এখন দেখো আমাদের চাইছে কি অন্যান্য অনুপাত, তার মানে কি 10 বাদে আরও যে 5টা অনুপাত থাকলো সেইগুলো বের করতে হবে। তাহলে দেখো সাইন এ, হ্যাঁ সাইন এ, সাইন সমান আমরা কি শিখছিলাম? লম্ব বাই অতিভুজ, তার মানে 4/5। তারপরে বলো সাইনের সাথে সম্পর্ক ছিল কোসেক, তাহলে কোসেক এ হবে উল্টা 5/4। তারপরে বলো কস এ, কস থিটার সময় সূত্র শিখছিলাম ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5। এটার সাথে ই ছিল সেক এ, কসের সাথে ছিল সেক এ, সেকে জাস্ট এটাকে উল্টা করে দিব। হ্যাঁ, আর একটা বাকি থাকলো কট থিটা। দেখো 10a কে বিপরীত করলে কি বের হয়? কট এ। কট এ সমান ছিল, এটাকে উল্টো করো 3/4। দেখো আমরা বাকি 5টা ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারলাম। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে কমেন্টে জানাও, ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট ভিডিওতে হলো তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য। তোমরা যদি কোনো কিছু না বুঝো কমেন্টে জানাবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। দেখো পরের অঙ্কে কি বলা আছে, 4 নাম্বার উদাহরণ। এই উদাহরণে দেওয়া আছে যে ABC সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। তাহলে যেটা সমকোণ ওটা কোথায় থাকে? মাঝখানে থাকে। এই যে বি কোণটি হচ্ছে সমকোণ, আর বাকিটা আমরা ইচ্ছা মতো লিখতে পারবো। 10a সমান 1। এখানেও দেখো লেখা আছে 10a সমান কত? 1। আচ্ছা তোমাদের সবারই জানা আছে না 10 থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে অতএব বলতো AB সমান কত? BC, কারণ এই দুটাই সমান হবে, এই দুইটাই হচ্ছে 1। AB এবং BC দুইটার মানে 1, এই জন্যই তো 10 থিটা 10 এর মান বেরিয়েছে 1। আচ্ছা এটাকে কিন্তু এই যে কোণ এখানে ধরা হয়েছে আর কি, সমস্যা নেই। এবার তোমরা বলো এটার মানও যদি 1 হয়, এটার মানও যদি 1 হয়, তাহলে এটার মান কত হবে? তোমাদের কি সূত্রটা মনে আছে? পিথাগোরাসের সূত্রটা। তোমরা ডিরেক্টলি অতিভুজ বের করার জন্য এইভাবে সূত্রটা লিখবে, কারণ স্কোয়ার ছিল, স্কোয়ারটা অবশ্যই গিয়ে √, হয়েছে, কারণ অতিভুজ স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা আমরা ডিরেক্টলি কি করলাম? √, দিয়ে দিলাম। তারপরে আসো অতিভুজ স্কোয়ার, এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব কত? 1, 1 এর উপর কি করবো? স্কোয়ার, প্লাস এখানেও 1, 1 এর উপর স্কোয়ার, হ্যাঁ ব্র্যাকেট না দিলেও চলবে। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2, তাহলে √2। দেখো বুঝতে পারলে তো? এটা একটু সংক্ষিপ্ত আকারে করা হয়েছে, কিন্তু অতিভুজ স্কোয়ার সমান ছিল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই স্কোয়ারটা আমি ডিরেক্টলি √, আকারে রেখে দিছি, এবং এই যে 1 কে স্কোয়ার করছি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন চাইছে কি বলো, দেখাও যে মানে এখানে ই করতে বলছে, সত্যতা যাচাই করতে বলছে। তাহলে আমরা কি লিখবো? লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড হচ্ছে 2 sin a ইন্টু cos a, এইটুকুর মান 1 প্রমাণ করতে বলছে। আচ্ছা তোমরা বলতো সাইন এ, সাইন এ এটা হচ্ছে কি? কোণ। তাহলে সাইন থিটার সময় সূত্র কি ছিল? লম্ব বাই অতিভুজ, মনে আছে না? প্রথমে আমরা পড়েছি সাইন থিটার সময় ছিল লম্ব বাই অতিভুজ। এটা কিন্তু লম্ব এখন, কারণ এটা তো কোণ,
তাহলে লম্ব এখানে কত 1 বাই অতিভুজ হচ্ছে √2। আবার বলো cos a সমান ভূমি বাই অতিভুজ 1 বাই √2। আচ্ছা, দুইটা √2 গুণ করলে কি হয় কে বলতে পারো? √2 স্কোয়ার হয়, তাই না? তাহলে স্কোয়ার আর রুট কেটে যায় 2 থাকে, 2 আর 2 ভাগ দিলে 1, এটাই তো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কি সত্যতা যাচাই করা হয়ে গেল না? আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো উদাহরণ 5। উদাহরণ 5-এ বলা আছে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে tan থিটা প্লাস cot থিটা। হ্যাঁ, প্লাস আকারে আছে, আমরা গুণ আকারে বানাবো। তোমরা বলো tan থিটার সূত্রগুলো কি ছিল? আমরা শিখছিলাম sin থিটা বাই cos থিটা প্লাস cot থিটার সূত্র শিখছিলাম cos থিটা বাই sin থিটা। দেখো যেই সূত্রগুলো লিখে দিয়েছিলাম সেগুলো কিন্তু কাজে লাগতেছে আমাদের। তাহলে এবার বলো cos থিটা আর sin থিটা, তাহলে লসাগু কি দুইটাই হবে, দুইটাই যেহেতু আলাদা তাহলে আমরা একটু সাজা লিখি sin থিটা ইন্টু cos থিটা। তারপরে বলো এই লসাগুকে যেমন এটার সময় এই cos দিয়ে ভাগ করতে হয়, তাহলে cos দিয়ে ভাগ করলে cos আর cos কেটে গেল, বাকি থাকে কি sin থিটা। এই sin থিটা আর এই sin থিটা গুণ করতে হবে, তাহলে কি হবে sin স্কয়ার থিটা প্লাস sin থিটা বাদ গেল cos থিটা থাকে, এই cos থিটা গুণ করলে কি হবে cos স্কয়ার থিটা। এবার বলো তোমাদের কি মনে আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত 1 বাই sin থিটা ইন্টু cos থিটা। এবার আলাদা করো 1 বাই sin থিটা ইন্টু 1 বাই cos থিটা। তাহলে 1 বাই sin থিটা এটারও কিন্তু একটা সূত্র ছিল। হ্যাঁ, তোমরা 1 নম্বর সূত্রের অতএব লেখা আছে, দেখো 1 বাই sin থিটা ছিল cosec থিটা আর 1 বাই cos থিটা ছিল sec থিটা। তাহলে এটা তো আমাদের রাইট হ্যান্ড সাইড, তাই না? এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা সহজেই প্রমাণ করে ফেললাম। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো ইনশাল্লাহ। তারপর হচ্ছে উদাহরণ 6। হ্যাঁ, উদাহরণ 6 সেম ভাবে আমাদের প্রমাণ করতে হবে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। তাহলে বলো লেফট হ্যান্ড সাইড সমান sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। এটাকে আমাদের কি বানাইতে হবে বলো তো? গুণ আকারে বের করতে হবে। আচ্ছা, তোমরা বলো sec থিটা সূত্র কি ছিল 1 বাই cos থিটা, তাহলে স্কয়ার আছে আমরা স্কয়ার দিব। sec থিটা সূত্র 1 বাই cos থিটা, এখানে স্কয়ার আছে এইজন্য আমরা স্কয়ার দিব, প্লাস cosec থিটা সূত্র 1 বাই sin থিটা, স্কয়ার আছে স্কয়ার দিব। হ্যাঁ, এবার লসাগু কি দুটো সেম আলাদা যেহেতু, তাহলে লসাগু দুইটাই হবে। হ্যাঁ, তারপর এটা দিয়ে এটা ভাগ গেলে বাকি থাকে sin স্কয়ার থিটা, তাহলে উপরে sin স্কয়ার থিটা প্লাস এখানে sin স্কয়ার কেটে যাবে cos স্কয়ার থিটা। হ্যাঁ, তোমাদের মনে আছে না sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1, তাহলে 1 বাই sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা। আচ্ছা, আলাদা করে ফেলো 1 বাই sin স্কয়ার থিটা ইন্টু 1 বাই cos স্কয়ার থিটা। তোমাদের লেখা দেখতে মনে হয় একটু সমস্যা হয়ে যেতে পারে। আচ্ছা, আমি রেড পেন দিয়ে লিখতেছি। তাহলে বলো 1 বাই sin স্কয়ার থিটার সূত্র কি ছিল বলো cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা ইন্টু 1 বাই cos থিটা সূত্র sec থিটা, sec স্কয়ার থিটা। এটি কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আশা করি তোমাদের এই অঙ্কটিও বুঝতে বেশি একটা সমস্যা হয়নি। দেখো এরপর আমরা যে উদাহরণ 7 করব, এই সাথে গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদের রয়েছে, ঠিক আছে?